গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। পুড়েছে বেশ কয়েকটি গোডাউনের মালামাল। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। 5 আগস্টের আগেই জুলাই সনদে সব দলের স্বাক্ষরের আশা উপদেষ্টা মাহফুজের। আজই জানানো হতে পারে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ। এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির খড়গ। সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো কাগজপত্রহীন আরও 39 বাংলাদেশিকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি গোডাউনের মালামাল। সকাল 10টায় ভবনের 5ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় 9টি ইউনিট। 1 ঘন্টা 10 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মার্কেটটি মোবাইল অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্র হিসেবে পরিচিত। সাপ্তাহিক ছুটির পরদিন হওয়ায় অধিকাংশ দোকানই বন্ধ ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিস জানিয়েছে আগেই অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ভবনটিকে। ভিতরে তো কয়েকটা দোকানই ক্ষয়ক্ষতি হয়েছে, আর এখন পানি দিয়ে তো মোটামুটি অনেকগুলো দোকানে যেসব দোকানে মালামাল আছে মালামালগুলো ভিজে যেতেছে, এগুলো সব ইলেকট্রিক মাল। খোলার পরে জানলাম যে 5 তলায় গোডাউনে আগুন লাগছে। তখন আমরা সাথে সাথেই দোকান বন্ধ করে আগুন নিয়ন্ত্রণের আমরাও চেষ্টা করছি। পরে আর পাইনি। পরে ফায়ার সার্ভিস ফোন দেওয়ার পরে ওনারা এসে এগুলো নিয়ন্ত্রণ করছে। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে 5 তলার ভবনের 5 তলার যে গুদামগুলো ছিল, গুদামের ভিতরে আগুনটা লেগে যায়। হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এই মুহূর্তে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের চেষ্টায় কিন্তু এখানকার অর্থাৎ সুন্দরবনের যেই আগুন, সুন্দরবন সুপার মার্কেটে সেই আগুন কিন্তু ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এখনও অগ্নি নির্বাপনের পূর্ণ কাজ কিন্তু চলছে এবং আমরা ভেতরে গিয়েছিলাম, আমরা সেখানে দেখেছি যে 5ম তলায় যে আগুন লেগেছে সেখানে একটি দোকান থেকে সেই আগুনের সূত্রপাত এরকম আমরা দেখেছি। আমরা আমাদের হাতে একটি ছোট ভিডিও ক্লিপ কিন্তু এসেছে, সেখানে আমরা শাটারের উপর দিয়ে আগুন বের হতে দেখেছি। এখন যে অগ্নি নির্বাপনের কাজ শেষ হয়েছে এবং ভেতরে আমরা ভেতরে গিয়েও কিন্তু আমরা ধোঁয়া দেখেছি। এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়া রয়েছে, তবে বাইরে থেকে এখন আর ধোঁয়া তেমন একটা দেখা যাচ্ছে না। শাটারগুলো ভেঙে ভেঙে ভেতরে কোনো ধরনের এখনও আগুন আছে কিনা সেটি কিন্তু দেখছেন ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন। ফায়ার সার্ভিসের তরফ থেকে আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে যে এই ভবনকে 3 থেকে 4 বছর আগেই অগ্নি নিরাপত্তার জায়গা থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে কাজ করতে বলা হয়েছিল, তবে সেটা তেমনটা হয়নি। এরকম তথ্য কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিসের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তবে দ্রুত সময়ে আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো থেকে প্রায় 11টি ইউনিট চলে আসার কারণে অল্প সময়ের মধ্যেই সচেতনতার কারণে কিন্তু সেই জায়গা থেকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং আশপাশ থেকে এখনও কিন্তু যে পানি দেওয়া হয়েছিল এবং যেহেতু ইলেকট্রনিক্স পণ্যের দোকান, আমরা উপরে দেখেছি বাল্ব, হেডফোন, যে TWS যেগুলো থাকে, বিভিন্ন ইলেকট্রনিক্সের যে পণ্যগুলো যেগুলো মোবাইল অ্যাক্সেসরিজ যেগুলোকে আসলে বলা হয়, মোবাইলের কাভার থেকে শুরু করে হেডফোন, চার্জার, এই ধরনের পণ্যগুলো কিন্তু সেই গোদাম করে রাখা ছিল। তার মানে বলাই যায় যে শুধু আগুনের ক্ষয়ক্ষতি নয়, আগুনের বাইরেও পানি যে দেওয়া হয়েছে আগুন নেভানোর জন্য, সেখানেও কিন্তু তারা একটা বড় সড়ো ক্ষয়ক্ষতির কথা তারা আসলে ভাবছেন যারা আসলে সেখানে দোকানিরা রয়েছেন। একজন দোকানে তার পাশের গোডাউনে আগুন লেগেছে এরকম কথা শুনে কিন্তু তিনি হতাশ হয়ে পড়েন, এরকম আমরা দেখেছি। যখন আমরা উপরের দিকে গিয়েছি তখন আমরা ভেতরের অংশে আমরা এখন কিন্তু যারা উৎসুক জনতার ভিড় আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি। যারা আসলে অনেকে অবস্থান করছেন আশপাশে, তারা বলছিলেন যে আগুনের সূত্রপাত একটি দোকান থেকে হয়তো তারা ভাবছেন, তবে গতকাল বন্ধ ছিল এই মার্কেট, তারপরে সে আবারও সকালের দোকান কিন্তু অল্প বিস্তর তারা খুলেছিলেন। সেই অল্প বিস্তর খোলার ফাঁকেই কিন্তু সেই আগুন তারা উপরের দিকে যারা 5ম তলার যারা রয়েছেন তারা দেখেছেন এবং দ্রুত সময়ে ফায়ার সার্ভিসকে জানিয়েছেন। নিজেদের উদ্যোগে তারা আসলে
আগুন নেভানোর চেষ্টা করেছেন। সর্বাত্মক চেষ্টায় দ্রুত সময় আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আশপাশের যে জায়গা সেটা আসলে এখন অনেকটাই ক্লিয়ার করা হয়েছে যেন কোনো ধরনের সমস্যা না হয়, এবং আশপাশের ছাদগুলোতে যেই মানুষজনের ভিড় ছিল সেগুলো আমরা এখন অনেকটা কম দেখছি। যারা দোকানিরা যারা রয়েছেন তারা এখন বাইরে অবস্থান করছিলেন, তারা ভেতরে প্রবেশ করেছেন, তারা তাদের জায়গা থেকে পানি পরিষ্কার করছেন, মালামাল যতদূর সম্ভব বের করে আনা সম্ভব, বাঁচানো সম্ভব সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে ভবনগুলোকে ভেতর থেকে যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছেন যেন কোনো ধরনের লুটপাট বা এই ধরনের কিছু যেন হবার সম্ভাবনা না থাকে, যে কেউ যেন প্রবেশ করতে না পারে সেটা মাথায় রেখে কিন্তু তারা করেছেন। এবং আমরা সেনা সদস্যদেরকে যেরকম এখানে নিরাপত্তায় কাজ করতে দেখছি, তেমনি র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করছেন। আর ফায়ার সার্ভিসের কর্মীরা তো রয়েছেনই। ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছেন। বিভিন্ন শাটার কেটে সেগুলো ভেতরের দোকান খুলে, যেমনটা বলছিলাম যে ভেতরে কোনো ধরনের আগুন এখনও আছে কিনা সেটা কিন্তু তারা দেখছেন। তো এই ছিল এখনও পর্যন্ত এখানকার আগুনের সবশেষ তথ্য আমার কাছে। আমরা পরবর্তীতে আরও তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলিস্তানে। 5 আগস্টের আগেই জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। জানান, আজই জানানো হতে পারে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ। সকালে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয় র্যালি। এতে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টা জানান, ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যেসব বিষয়ে সব দলের ঐক্যমত্য আছে সেসব বিষয় ঠাঁই পেয়েছে জুলাই ঘোষণাপত্রে। অন্যদিকে জুলাই সনদেও 5 আগস্টের মধ্যে সব দল সই করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। তবে ঘোষণাপত্রে দলগুলোর স্বাক্ষর করার প্রয়োজন পড়বে কিনা তা এখনও জানা নেই। এছাড়া জনপরিসরে জুলাইকে বাঁচিয়ে রাখতে ও দলিলটি সংরক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান উপদেষ্টা। খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে। ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন আজকে হয়তো ঘোষণা হবে। ষড়যন্ত্রকারীরা যে বাহিনীরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জেনারেল জাহাঙ্গীর আলম। মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, কারো বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। পরিকল্পনা ইনভেস্টিগেশনের পরে যেন জানা যাবে। 24 জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেছনের শক্তি হিসেবে কাজ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, যার সামনের দিকে ছিল ইসলামী দলগুলো। তাদের দাবি, আন্দোলনকে রাজনৈতিক ট্যাগমুক্ত রাখতেই সামনে থেকে নেতৃত্ব দেননি। তবে জুলাই পরবর্তী স্বীকৃতি নিয়ে রয়েছে কিছুটা অসন্তোষ। দলমতের ঊর্ধ্বে উঠে জুলাইয়ে সব অংশীদারকে সমান গুরুত্বের দাবি তাদের। মনির হোসাইনের রিপোর্ট। সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেয় ইসলামী দলগুলো। একাধিক দলের নেতার দাবি, রাজনৈতিক ব্যানার আড়াল করতেই পেছন থেকে আন্দোলন চালিয়ে গেছেন। যদিও ইসলামী আন্দোলন বলছে জুলাই আন্দোলনে দলীয় ব্যানার নিয়েই মাঠে ছিলেন তারা। আমরা আমাদের নামটা তখন ফোকাসে আনতে দেইনি, চেষ্টা করেছি না আসতে, কারণ এটাকে আমরা একটা দলীয় রূপ দিলে সার্বজনীনতা হারিয়ে ফেলতাম। এখানে আমরা সফল হয়েছি। যাত্রাবাড়িতে তো আমাদের ছাত্ররাই তো আপনার পুরা দখল করে রাখছিল কয়েকদিন, এবং জুলাই এই আন্দোলনে আমাদের এই পর্যন্ত ইসলামী দলগুলোর নেতাকর্মী 100-র উপরে শহীদ হয়েছে। ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে রাজপথে ছিল। আমরা মাস্টারমাইন্ড দাবি করি না, তবে আমাদের সেই তথ্যগুলো তো মিডিয়ার কাছে আছে যে আমাদের নেতাকর্মীরা কিভাবে লক্ষ লক্ষ মানুষ 4 তারিখ 5 তারিখ রাজপথে ছিল।
খেলাফত মজলিস নেতার মতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে শাপলা চত্বর থেকেই। আর জামাতে ইসলামী মনে করে জামাত শিবিরকে সবচেয়ে বড় হুমকি মনে করত পতিত আওয়ামী লীগ সরকার। আমরা দীর্ঘ এই 15-16 বছর আন্দোলন করতে করতে একটা পর্যায়ে এসে 2024 সালে এই গণ অভ্যুত্থানটা সৃষ্টি হয়। আমি মনে করি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হলো শাপলা চত্বরের থেকে। তারা দেখছে যে তাদের পতনের আন্দোলনে সবচেয়ে শক্তিশালী এবং ইফেক্টিভ শক্তি হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির। তো ওদের ব্যান্ডটাই তো আমাদের জন্য একটা ডকুমেন্ট যে কারা এখানে তাদের জন্য বেশি থ্রেট ছিল, কাদের ব্যাপারে তারা দুশ্চিন্তায় ছিল, কাদের আন্দোলনকে তারা ভয় পাচ্ছে। বিশ্বাস হুজুর ঢাকায় বললেন যে আপনারা সবাই মাঠে নামেন। আমাদের নেতার কর্মীদের তিনি মাঠে নামলেন। তারপর 19 তারিখ আবার আমাদের প্রোগ্রাম ছিল এখানে, এবং সেই 19 তারিখ প্রোগ্রামে পুলিশ গুলি চালিয়েছে। আমাদের 40 থেকে 50 জন গুলিদের প্রোগ্রাম ছিল 5ই আগস্ট সারা দেশে, কারণ ছাত্রদের প্রোগ্রামটা ছিল প্রথম তারা ঘোষণা করেছিল 6 আগস্ট। পরবর্তীতে দেখা গেল যে ওরা ওই প্রোগ্রামটাকেই হঠাৎ করে 6 তারিখে প্রোগ্রামটাকে তারা 5 তারিখে মার্চ ঘোষণা করে দিল। আমাদের সারা দেশের প্রোগ্রামটাকে স্থগিত করে বললাম আমরাও এই প্রোগ্রামের সাথে আমরা মার্চ টু ঢাকা এই প্রোগ্রামে আমরা যুক্ত হব। জুলাই পরবর্তী স্বীকৃতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তুষ্টি আছে কিছু ইসলামী দলের। তাদের দাবি দল মত বিবেচনা না করে জুলাইয়ে অংশগ্রহণ করা সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের যাত্রা তখন অসীমের পথে, দ্রোহের আগুনে পুড়ছিল গোটা দেশ, যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। শিল্পী সমাজ এদিন দ্রোহের বার্তা ছড়িয়ে দেন সর্বত্র। শহীদ মিনারে জড়ো হয় লাখ লাখ মানুষ। এদিন থেকেই সরকার পতনের দাবি ছড়িয়ে যায় 56,000 বর্গমাইলে। কি ঘটেছিল 2 আগস্ট বা 33 জুলাই, জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। জুলাই তখনও চলমান এক মাস। আগস্টকে ছাপিয়ে বাংলাদেশে তখন চলছে 33 জুলাই। দ্রোহের আগুনে উত্তাল পুরো দেশ। প্রতিবাদের ভাষা তখন ছড়িয়ে গেছে গান, কবিতা, গ্রাফিতিতে। শহর তো বটেই, গ্রামগঞ্জের আনাচে কানাচেও জনমানুষের ক্ষোভের আগুন। বৃষ্টি, সাপ্তাহিক ছুটি কিছুই যেন বাদ সাধেনি এ যাত্রায়। কাক ভেজা হয়েও প্রতিটি মুখে প্রতিবাদ স্পষ্ট। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, অভিভাবক, কবি, লেখক, শিল্পী, কে ছিল না এই মিছিলে? তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদের মৃত্যুর বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকরা। বাংলা মোটরে সমাবেশ করেন সর্বস্তরের কবি ও লেখকরা। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে উদীচী সহ সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয় দ্রোহযাত্রায়। সহিংসতায় নিহতদের বিচার, গণগ্রেফতার বন্ধ সহ 9 দফা দাবিতে এই পদযাত্রা। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, লাখো মানুষের পদচারণায় মুখরে যাত্রা যেন অভ্যুত্থানে এনে দেয় নতুন এক মাত্রা, যা পরবর্তীতে এসে মেলে এক দফা। 4 আগস্ট থেকে দেশব্যাপী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিনে ফেসবুক আবারও 7 ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হয়। 6 সমন্বয়ক জানান ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল। ডিবিতে যখন ছিলাম বাধ্যতামূলক আমাদের একটা পড়া স্ক্রিপ্ট পড়ানো হয়, তখনই আমাদের মনে হয়েছিল এখান থেকে আমরা বের হই, এরপর আবার আমাদের সংগঠিত করে রাজপথে নামতে হবে। শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, গণভবনের দরজা আলোচনার জন্য খোলা রয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মার্কিন সামরিক বিমানে আরও 39 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাদেরকে দেশে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। মার্কিন সামরিক বিমান C-17 করে সকাল 6:45টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ইমিগ্রেশন কার্যক্রম শেষে সকাল 11টার পর শাহজালাল বিমানবন্দর থেকে একে একে বের হন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো যাত্রীরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় 61 বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা বলা হলেও এ যাত্রায় 39 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এর আগে বিভিন্ন সময় আরও 118 বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। রাজধানীর নীলক্ষেতে স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। যেখানে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো সেখানে আমরা একমত হব, বাকিদের জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণ হচ্ছে মালিক, তার কাছে নিয়ে যেতে হবে, তার সিদ্ধান্ত নিয়ে সংসদে এনে আপনি পাশ করতে হবে। আরেকজনের মত, আমার মত আমি আরেকজনকে তো চাপিয়ে দিতে পারবো না। যারা অনেকে বলছে যে অনেক কিছু করার দরকার ছিল না, দরকার থাকলে ঐক্যমত যেখানে হয়েছে অতটুকু হবে, বাকিটা আপনি জনগণের কাছে নিয়ে যান। এটাই তো গণতন্ত্র। জনগণের মতামত নিয়ে সংসদে এসে সেটা পাস করেন, কোনো অসুবিধা নেই। সুতরাং আরেকটা কথা বলে আমি শেষ করছি, আমরা সবাই এটাকে বাস্তবায়ন করার জন্য সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে আবার সঠিকভাবে প্রবর্তনের মাধ্যমে যে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেটা যত তারা দ্রুত সম্ভব আমাদেরকে করতে হবে। একটা কথা আমি বলি, যেই সমস্ত দেশে বিপ্লব উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে, বিভক্তির মধ্যে গেছে, এবং অর্থনৈতিকভাবে সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। সুতরাং বাংলাদেশে আমরা যত তাড়াতাড়ি বিপ্লবোত্তর সময়ে গণতন্ত্রে ফিরে যেতে পারি, তত বেশি আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারবো। বিএনপি তারেক রহমান সাহেবের নেতৃত্বে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার তার দোয়ায়, তার চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাতে হলে, জিয়া রহমান সাহেবের চিন্তাধারার প্রতিফলন ঘটাতে হলে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন একটি ইঞ্জেকশনের অভাবে ভুগছে লাখো পরিবার। ফ্লুয়েন এক্সল ডিপোট 40 ইঞ্জেকশনটি না পাওয়ায় সিজোফ্রেনিয়া রোগীদের জীবন এখন দুর্বিষহ। আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সংকটের মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলামের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। 11 বছর ধরে সিজোফ্রেনিয়ায় ভুগছেন প্রীতম। মাসে দুটি ফ্লুয়েনেক্সোল ডিপোট 40 ইঞ্জেকশনেই চলছিল তার স্বাভাবিক জীবন। তবে কয়েক মাস ধরে দেশে মিলছে না প্রয়োজনীয় এই ঔষধ। ফলে মানসিক অবস্থার অবনতি হয়ে তিনি ভর্তি হয়েছেন রিহ্যাবে। 2014 ডিসেম্বর থেকে আমার সিজোফ্রেনিয়া 15 দিনে একটা দেওয়া হয়, এটা আমি ব্যালেন্সে আছে। আচ্ছা, আর ইঞ্জেকশনটা না দেওয়া হলে কি হয়? ডক্টরের মতে এখন দেওয়াটা গ্রহণযোগ্য। একই সংকটে ভুগছেন প্রীতমের মাও। উদ্বেগ, বিষণ্ণতা আর আত্মহত্যার প্রবণতা নিয়ে দিশেহারা পুরো পরিবার। এই জিনিসটা যদি অ্যাভেলেবেল না হয়, পরবর্তীতে এইটা রোগীর পুরো ফ্যামিলির উপরই একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। শুধু প্রীতম ও প্রীতমের মাই নয়, এমন অসংখ্য রোগীর জীবন এখন দুর্বিষহ। ফ্লুয়েনেক্সোল ডিপোটের আমদানি বন্ধ থাকার কারণ বলছেন চিকিৎসকরা। রেজিস্ট্যান্স ক্যাটাগরি যে ইঞ্জেকশন ইয়াগুলো আছে, পেশেন্টগুলো আছে যাদেরকে নর্মালি আমাদের দেশীয় ওষুধগুলো কাজ করে না, তখন তাদের জন্য কিন্তু ইঞ্জেকশনটা খুব ভালো একটা কাজ করে। এটি যারা বাজারজাত করছিলেন সেখানে এটা আমি মনে করি দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। প্রায় 16 লাখ সিজোফ্রেনিয়া রোগী বাংলাদেশে, যাদের গুরুতর চিকিৎসায় দেওয়া হয় ফ্লুয়েনেক্সোল ডিপোট 40 ইঞ্জেকশন। ডেনমার্ক ভিত্তিক কোম্পানি লুনব্যাকের উৎপাদিত এই ইঞ্জেকশনটি দেশে দীর্ঘদিন ধরে আমদানি বন্ধ রয়েছে। অনেকে ভারত থেকে এই ইঞ্জেকশনটি আনলেও সরকার পতনের পর তাও এখন বন্ধ হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ফার্মেসি ঘুরে রোগীদের বক্তব্যে সত্যতা মেলে। কোম্পানি যেহেতু ইনপুট করতেছে না, আমরা সেটা দিতে পারতেছি না। অনেকদিন থেকে ওষুধটা খুঁজতে আসি, আমি ওষুধটা পাচ্ছি না। ওষুধটি উৎপাদন করে ডেনমার্কের লুনব্যাক, বাংলাদেশে আনত লাইলাক ফার্মা। প্রতিষ্ঠানটি জানায় চুক্তি বাতিলের পর আমদানি বন্ধ রয়েছে। প্রিন্সিপাল হঠাৎ করে আমাদেরকে একটা নোটিশ দেয় যে না, দিস ইজ ওয়াই আমরা বিগত 3 বছর যাবত এই প্রোডাক্টটা মার্কেটে দিতে পারছি না। সরকারকে এই সংকট নিরসনে কাজ করার তাগিদ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের। দেশীয়ভাবে যদি আমরা এই ওষুধটা বাজারজাত করতে পারি কিংবা আমরা উৎপাদন করতে পারি, একটা বিশাল অংশ
উপকৃত হবে। এদিকে জনমানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস ওষুধ প্রশাসন অধিদপ্তরের। যে দেশ থেকেই হোক না কেন, এটা নিজের ব্যবহারের জন্য পেশেন্ট যে কোনো সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে সেটা আনার জন্য রাস্তা খোলা আছে। উচ্চ সুদের হার, ঋণ প্রক্রিয়াকরণের জটিলতা এড়াতে 60% সিএসএমই উদ্যোক্তা ঋণ নিতে আগ্রহী নন। অন্যদিকে সুসম্পর্ক, জামানতের অভাব, অলাভজনক প্রতিষ্ঠান ও কোভিডের পর ঘুরে দাঁড়াতে না পারার অজুহাতে বড় শিল্প প্রতিষ্ঠানমুখী ব্যাংকগুলো এখন আছে কুঋণের ঝুঁকি মাথায় নিয়ে। এমন পরিস্থিতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি সিএসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকগুলোকে তৈরি হওয়ার নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের। সিলিয়া সুলতানার রিপোর্ট। শিল্পকে আত্মস্থ করে বংশ পরম্পরায় শিল্পী সুখেন সরকার। কালে ভদ্রে দিন ভালো গেলেও মন্দার বাজারে শিল্প আর মনের নান্দনিকতাতেও ভাটা পড়ে সুখের সংসারে। সুখেনের ছেলে খোকন নিয়মিত কাজের ফাঁকে অনিয়মিত হাত যোগান বেতের কাজে। কারণ শুধু শিল্পের বাজার ঘরের 5টি মানুষের মৌলিক অধিকারের যোগান দিতে নারাজ। সহজের থেকে না পাওয়াতে বাধ্যকতা আমাকে মনে করেন যে আমাকে জাতি ব্যবসার থেকে অন্যদিকে লাইনে যেতে বাধ্য হচ্ছি আমরা। মানিকগঞ্জে সুখেনের পরিবার যখন ভাবছেন খরস্রোতে টিকে থাকবেন কি করে, তখন ভাকুরতায় মসলিউদ্দিনের গল্প ভিন্ন। 7 বছরে ব্যাংকের ঋণে ঘুরে গেছে মসলিউদ্দিনের ভাগ্য। 30 জন শ্রমিক কাটা গেছে। আমি 74 বার লোন নেওয়ার পরে আমি অনেক কিছু উন্নতি করছি। ব্যাংকের থেকে অনেক ছাড় দিচ্ছে, সুবিধা দেয়। বিআইবিএমের গবেষণা প্রতিবেদন বলছে, পুরো কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সিএসএমই খাতে উচ্চ সুদের হার, ঋণ প্রক্রিয়াকরণে ব্যাংক খরচ এবং ঋণ পেতে দীর্ঘ সময়ের কারণে 60 থেকে 65% উদ্যোক্তা ব্যাংক ঋণের প্রতি আগ্রহী হন না। এডিবির আরেক গবেষণায় উঠে আসে, আবেদন করতে না পারা, জামানতের অভাব, কোভিডের পর ঘুরে দাঁড়াতে না পারা, অলাভজনক প্রতিষ্ঠান, গ্যারান্টারের অভাবে এসএমই গ্রাহকরা ব্যাংক ঋণ পাচ্ছেন না। আমি লোন নিয়ে ফেরত না দিলে কিন্তু বাকি 19 জন আমার উপর প্রেশার ক্রিয়েট করে। এই যে গ্রুপ গ্যারান্টি, তাহলে কোলাটারালের চ্যালেঞ্জটা ওদেরকে থাকলো না। কোভিডের পরে আপনি এসএমই খুঁজে পাচ্ছেন না। এসএমই কেন খুঁজে পাচ্ছেন না? যদি ক্লাস্টারে থাকতো, গ্রুপে থাকতো, আপনার খোঁজ আরেকজন দিয়ে দিবে, ওনার খোঁজ উনি দিয়ে দিবে। আপনার তো হ্যাঁ, একদম ঝরে পড়ার কোনো কারণই নাই। ব্যাংক খাতের অন্তত 25% সিএসএমই খাতে বিতরণের নির্দেশ থাকলেও গত বছরের ডিসেম্বরে ঋণ বিতরণ করা হয় 18.40%। এছাড়া চলতি বছরের প্রথম 3 মাসে তা আরও কমে দাঁড়ায় 17%। 500 কোটি টাকার একটা ঋণ যখন খেলাপি হয়ে যায়, অধিকাংশ ব্যাংকের পক্ষে ওই শক অ্যাবজর্ব করার মতো অবস্থান থাকবে না। এবং ওই ঋণ যদি আমি ভেঙে ভেঙে অসংখ্য ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতাম, তবে কি হতো, সমাজে এমপ্লয়মেন্ট কিন্তু অনেক বেশি জেনারেট হতো। অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক বা অরাজনৈতিক অস্থিতিশীলতায় সবচেয়ে বেশি শিকার হয় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, যাদের অনেকেই এই সময়ে পেশা বদল করেন এবং আর কখনোই হয়তো ফেরেন না। কিন্তু যারা টিকে থাকেন, তাদের একক চেষ্টায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন অবস্থায় যদি তাদের দোরগোড়ায় আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যায়, তবে হয়তো যারা টিকে আছেন বা টিকে থাকবেন, বিশাল এই উৎপাদনশীল জনগোষ্ঠী বৃহৎ পরিসরের যে অর্থনীতি, সেখানে নিরবিচ্ছিন্ন অবদান রাখতে পারে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ। 65,000-এর বেশি খালি কন্টেনার নিয়ে চরম বেকায়দায় পড়েছে বন্দরের পাশাপাশি বেসরকারি 21টি অফ ডক। বারবার নোটিশ দিয়েও এসব কন্টেনার অপসারণ না করায় সৃষ্টি হচ্ছে তীব্র জটের। এ অবস্থায় এবার খালি কন্টেনারের উপর 4 গুণ হারে মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 8 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে স্টোর রেন্ট আদায়ের এ সিদ্ধান্ত। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল এবং ইয়ার্ডে এই মুহূর্তে 7,000-এর বেশি খালি কন্টেনার পড়ে আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ 2টি টার্মিনাল জিসিবিতে 1,987টি ও নিউমোরিং কন্টেনার টার্মিনালে আছে 3,563 টিউএস। এর বাইরে ডিপোতে পাঠাতে 1,010টি ও জাহাজে তুলে দিতে আরও 945টি খালি কন্টেনার রয়েছে। এইসব কন্টেনারের কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করে 4 গুণ হারে স্টোর রেন্ট জারির নোটিশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। খালি কন্টেনারগুলো যেন জেনারেট হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ডিপোতে স্থানান্তর করা হয়। যদি না কমানো হয়, তাহলে আমরা 8 তারিখ থেকে
রেন্ট বাড়ানোর বিষয়টা হয়তো চিন্তা করতে পারি। শুধু বন্দরের ইয়ার্ডে নয়, অফডকগুলোতে থাকা ৮১,০৬৫টি কন্টেনারের মধ্যে ৫৬,০৬৫টি খালি কন্টেনার। যতক্ষণ পর্যন্ত না এই রপ্তানি পণ্যবাহী কন্টেনারগুলো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্ট্রাগলটা থাকবে এবং খালি কন্টেনার নিয়ে যে ক্রাইসিসটা এটা হয়তো সহজে দূর হবে না। তবে শিপিং এজেন্টদের অভিযোগ, খালি কন্টেনার ব্যবস্থাপনা এবং রফতানির ক্ষেত্রে বন্দরের সঙ্গে টানাপোড়েন চলছে বেসরকারি অফডকগুলোর। বন্দর যে একটা সার্কুলার দিয়েছে যে ৭-৮ দিন পরে না হলে আমাদের উপর, আমার মনে হয় এটা একটা শিপিং এজেন্টের উপর জন্য একটা অত্যাচার। ৫৩,৫১৮ টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে ৩৯,৭৮৫ টিউএস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ৮টি সড়কের ৭২টি বেইলি সেতু। সাইনবোর্ডে ঝুঁকিপূর্ণ লেখা থাকার পরও বিকল্প না থাকায় পারাপার হচ্ছে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন। বড় দুর্ঘটনা থেকে রক্ষায় দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। শিগগিরই কাজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে সড়ক বিভাগ। সোহেল কান্তি নাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। পাশেই ঝুঁকিপূর্ণ সেতু লেখা সাইনবোর্ড, তারপরও বিকল্প না থাকায় এর উপর দিয়েই চলছে যাত্রী এবং পণ্যবাহী হালকা ও ভারী যানবাহন। বান্দরবানে উঁচু নিচু পাহাড়ি আঁকাবাঁকা পথে ছোট ছোট ঝিরি ও ছড়া থাকায় যান চলাচলের জন্য কিছু দূর পরপর রয়েছে কাঠ ও লোহার তৈরি বেইলি ব্রিজ। ৮০-র দশকে নির্মিত এসব সেতু কোথাও ধসে পড়েছে, কোথাও খুলে গেছে লোহার পাটাতন, আবার কোথাও পচে গেছে কাঠ। এ অবস্থায় কোনো কোনো সেতুর নিচে বালুর বস্তা, লোহার পাটাতন ও কাঠের তক্তা দিয়ে আটকানো। ঝুঁকিপূর্ণ এসব সেতু এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজগুলো পুরানো হয়ে গেছে, একটু যাতায়াতে সমস্যা হয়। ব্রিজের নিচে যে পিলার গুলো দিছে ওইগুলো অনেক বছর হয়েছে, নরম হয়েছে, এখানে অনেক লোড গাড়ি চলাচল করে। প্রায় সময় দেখা যায় সংস্কার করে কোনো রকম ভাবে চলা যায়, বাট এটা একটা স্থায়ী সমাধান দরকার যাতে মানুষের জীবনের যানমালের ক্ষতি কম হয়। তবে সেতুগুলো মেরামতে পরিকল্পনার কথা জানায় সড়ক বিভাগ। শিগগিরই আরো 5টি সেতু পিএমপি প্রস্তাবনার মাধ্যমে বান্দরবান রাঙামাটি সড়কে স্থায়ী সেতুতে রূপান্তর করা হবে। বান্দরবানের বাকি 54টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আরসিসি সেতুতে স্থায়ীভাবে রিপ্লেস করার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সড়ক বিভাগের তথ্য মতে বান্দরবানের 8টি সড়কে 72টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 92, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 64%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 70, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82। রাজশাহী বিভাগে বায়ুর মান 122, যা সহনীয়, আর্দ্রতা 74। সিলেট বিভাগে বায়ুর মান 90, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80%। খুলনা বিভাগের বায়ুর মান 87, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 65। বরিশাল বিভাগে বায়ুর মান 81, এটি সন্তোষজনক, আর্দ্রতা 69। রংপুর বিভাগে বায়ুর মান 96, যেটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 88, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 70 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 122। সময় সংবাদ। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। জাতিসংঘের সদর দফতর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। স্থানীয় সময় শুক্রবার দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও 82 ফিলিস্তিনি, যাদের মধ্যে 49 জনই নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে। একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজা সফরে গিয়ে উপত্যকাটির সহায়তা ইস্যুতে তার দূত স্টিভ হুইটকফ চমৎকার একটি বৈঠক করেছেন। তবে বিভিন্ন গণমাধ্যম জানায় সফরে গিয়ে জাতিসংঘের কোনো প্রতিনিধি নয়, বরং গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শন করেন তিনি। এদিকে গাজায় হামলা বন্ধে কোনো সমাধানে
পৌঁছানো যাচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। দেখছেন সময় সংবাদ। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে লাওস যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 4 দিন আগেই টুর্নামেন্ট ভেন্যুতে যাত্রা লাল সবুজদের। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও তাদের হারানোর সামর্থ্য রাখে পিটার বাটলার শিষ্যরা। দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা মূল দলে কাজে লাগাতে চান অধিনায়ক আফিদা খন্দকার। নতুন মিশনে পিটার বাটলার। কিছুদিন আগে এশিয়ান কাপ বাছাইয়ে নারী দলকে নিয়ে ইতিহাস গড়েছেন এই ইংলিশ কোচ। এবার নিয়েছেন বয়সভিত্তিক দলকে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে খেলানোর চ্যালেঞ্জ। বিমানবন্দরে শিষ্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল এই মুহূর্তটাই বলে দিচ্ছে এই দল নিয়ে কতটা আত্মবিশ্বাসী বাটলার। কোচের মতো একই লক্ষ্য নিয়ে লাওস যাচ্ছেন আফিদা খন্দকার। কিছুদিন আগেই নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারে দলকে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। এবারও অধিনায়কের ভার তার কাঁধে। অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জয় এই দলকে দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। সাফে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের টিম বন্ডিং ভালো আছে, তো লাওসে গিয়ে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। বাছাই পর্বে আফিদাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, লাওসের মতো দল। তবে র্যাঙ্কিং যে বড় কোনো বিষয় নয় তা আগেও প্রমাণ করেছে বাটলার শিষ্যরা। বরং দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা মূল দলে কাজে লাগাতে চান আফিদা খন্দকার। যেহেতু আমাদের মূল টুর্নামেন্টে হচ্ছে নর্থ কোরিয়ার সাথে খেলা আছে, চায়নার সাথে খেলা আছে, তো আমরা যদি বয়স ভিত্তিকে যদি হচ্ছে সাউথ কোরিয়া টিমের সাথে খেলতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে ওরা কোন ধাঁচের খেলে, তো আমাদের জন্য খুবই ভালো হচ্ছে। 6 আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের কোয়ালিফায়ার মিশন। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে 4 দিন আগেই লাল সবুজদের টুর্নামেন্ট ভেন্যুতে যাত্রা। কোচ হচ্ছে ওখানে যাওয়ার পরে আমাদেরকে নির্দেশনা দিবে যে হচ্ছে এই টিমগুলোর সাথে আমরা কিভাবে খেলবো। লাওস, দক্ষিণ কোরিয়া ছাড়াও বাংলাদেশের এই গ্রুপে আছে তিমুর লেস্তে। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে আফিদাদের পাড়ি দিতে হবে কঠিন পথ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 বছর আগে থেকেই অগ্নিঝুঁকির তালিকায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট। 1 ঘন্টা আগুনে পুড়ল বেশ কয়েকটি গোডাউনের মালামাল। বিপুল ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং 5 আগস্টের আগেই জুলাই সনদে সব দলের স্বাক্ষরের আশা উপদেষ্টা মাহফুজের। আজই জানানো হতে পারে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।